নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প ভগবান আছেন। এই সকালবেলাতেও মেয়েটা দিব্যি সহজভাবে খেলেছে, গান গেয়েছে, ঘুরে বেরিয়েছে। 5-6 বছরের হাসি খুশি চঞ্চল মেয়ে যেমন করে থাকে। তখন বোঝাই যায়নি শরীর খারাপ। ভাত খাবার আগে হঠাৎ বুঝি গাটা একটু গরম ঠেকেছে, অমনি তার মা কিনা তাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে রুগী বানিয়ে দিল। অবাক হয়ে গেলেন নিভাননী। কচি ছেলের জ্বর, যতক্ষণ ঘুরে বেড়ায় ততক্ষণই ভালো, জ্বরাসুর জব্দ করতে পারে না। শুয়েছে দেখলেই চেপে ধরে। এই সামান্য জ্ঞানটুকু নেই অলকার। শুধু তাই, স্কুলের গাড়ি ফিরিয়ে দিয়ে এসেই বামুন ঠাকুরকে অর্ডার হলো ডাব আনতে আর ছানার জল করে রাখতে। এমন অনাসৃষ্টি ব্যাপার নিভাননী জীবনে দেখেনি। ফ্যাশনের কি একটু মাত্রা থাকা উচিত নয়? ছেলেপুলের সামনে নাম করতে নেই এমন সব শক্ত অসুখ বিসুখেই ছানার জল খাওয়াতে হয়, এই তো নিভাননীর জানা। ডাক্তার যেই রুগীকে দুধের বদলে ছানার জলের ব্যবস্থা দিয়ে যেত, সেই বোঝা যেত রোগ সোজা পথ ছেড়ে বাঁকা পথ নিয়েছে। ছানার জল নামটাই যেন অলক্ষণে অপয়া। নিভাননী হাড়ে হাড়ে জানেন সে কথা। তাছাড়া সর্দি জ্বরে ডাব ছানার জলে কি খুব সুপথ্য? গা গরম হয়েছে, ভাতের বদলে 2টো শুকনো মুড়ি খাক, না হয়তো 2খানা গরম জিলিপি আর 1 গ্লাস গরম দুধ খাক। আহার ওষুধ 2ই হবে। এমন ইচ্ছে মতো খাবার জোটেই বা কতজনের? কত ঘরে ছেলেপুলে 1 ফোঁটা দুধ পায় না, 1 টুকরো মিশ্রি পায় না। কি কষ্টেই নিভাননী ছেলেপুলে মানুষ করেছেন। কমগুলি ছেলেপুলে নয়, নিজের 4টি আর মৃতা ননদের 3টি। কষ্টই করলেন, সার্থক হলো না। নেমোখারামি করে চলে গেল প্রায় সকলেই। যাক, সে আক্ষেপও এখন চাপা পড়ে গেছে। যা দুঃসহ ছিল তা সহজে সয়ে গেল, যা মুখে আনা অসম্ভব ছিল তা অপরের গল্পের মতো অনায়াসে বলা সম্ভব হয়ে গেল। এখন আর সেসব কথা নিয়ে নাড়াচাড়া করেন না নিভাননী। এখন সমস্ত প্রাণটা আবদ্ধ হয়ে আছে দেবু আর দেবুর 2টো মেয়ে ছেলের ওপর। কিন্তু তাই বলে তাদের নিয়ে অসঙ্গত বাড়াবাড়ি করতে হবে? নিভাননীর প্রকৃতিতেই নেই সে জিনিস। বামুন ঠাকুরের মুখে বউয়ের অর্ডার শুনে বিরক্ত হয়েই উপরে উঠে এলেন নিভাননী। বিনা ভূমিকাতেই বলে উঠলেন, বামুন ঠাকুরকে ছানার জলের কথা কি বলেছ বৌমা? বউ অলকা পিছন ফিরে মেয়ের বিছানা ঝেড়ে দিচ্ছিল। শাশুড়ির কথায় মুখটা একটু ফিরিয়ে স্থির স্বরে প্রতিপ্রশ্ন করল, হ্যাঁ, ছানার জল করতে বলে এসেছি। বলা অন্যায় হয়েছে? ন্যায়? অন্যায়ের কথা তো কিছু হচ্ছে না বাছা, অমনভাবে কথা কও কেন? কি জানি, আপনার কাছে তো আমার সব কাজই অন্যায় হয়ে দাঁড়ায়, তাই জিজ্ঞেস করছি। দেখো বৌমা, ভাবি তোমাদের কথায় থাকবো না, কিন্তু না থেকেও তো বাঁচি না। বাবলির অসুখে আমি কি করে নিশ্চিন্তি হয়ে থাকি? বলছি, তোমাদের এসব কি কায়দা? জ্বরে ছুঁয়েছে কি শক্ত অসুখের বায়নাক্কা নিতে হবে? ছানার জল খাবার কি দরকার? অলকা শান্ত সুরে বলে, তাহলে কি দেব বলুন? 4টি পান্তা ভাত? বউয়ের বাক্যি যেন কাটা ঘায়ে নুনের ছিটে। নিভাননী ছিট ফিটিয়ে বলে উঠলেন, কথাগুলো একটু ভেবে চিনতে বলো বৌমা। পাগলও নই, ছন্নও নই যে জড়ো মেয়েকে পান্তা ভাতের ব্যবস্থা দেব। কেন, জগতে কি আর খেতে দেবার জিনিস নেই? অলকা হাতের কাজ সারতে সারতেই বলে, থাকবে না কেন মা, জগৎ জুড়ে আছে। তবে কিনা জগৎজোড়া খাবার জিনিসও যেমন আছে, জগৎ ভর্তি খাবার লোকও তেমনি আছে। আমার মেয়েটাকে না হয় আমার ইচ্ছের বশেই চালালাম, তাতে তো কারুর ক্ষতি নেই। শুনে চমকে চুপ করে যান নিভাননী। বাবলি অলকার মেয়ে, তাই বটে। সত্যি, কেন বলতে যান তিনি? বলাটা যখন খাটে না, তখন না বলাই উচিত। দেবুর মেয়ে ভালো থাকুক,
কি রোগে ভুগুক, তাতে নিভাননির কি? নিভাননির নিজের কোল থেকে যে 3-3টে ছেলে মেয়ে চলে গেছে, কি করতে পেরেছেন? যদিও তখন বড় আফসোস হয়েছিল, উপযুক্ত চিকিৎসার অভাবে, ভালোমতো পথ্যির অভাবে প্রায় বেঘরে গেল ভেবে মাথা খুঁড়ে মরেছেন। কিন্তু এখন বুঝেছেন ও সবই নিয়তি, নইলে পুরনো কথা মনে পড়লে কি ধৈর্য রাখা যায়? বুবুর অসুখে কোবরের ছানার জলের ব্যবস্থা দেওয়ায় গোয়ালার কাছে দৈনিক আধপোয়া করে দুধের বরাদ্দ করেছিলেন নিভাননি। তা সে বেশি দিন আর নিতে হয়নি। দুধের প্রয়োজন ফুরলে গোয়ালাটা আর সে দুধের দাম নিতে চায়নি। গোয়ালার এই মহানুভবতার কাহিনী একদিন বউয়ের কাছে গল্প করেছিলেন নিভাননি। বউ আর সব গল্প ফেলে আধপোয়া দুধে বরাদ্দের গল্প শুনে হেসেই খুন। এমন অপূর্ব কথা আর কখনো শোনেনি অলকা। তবে নিভাননির ছেলেপুলে মানুষ করার সঙ্গে ওদের ছেলেমেয়ের যত্নর তুলনা করে লাভ নেই। তুলনা করা শোভন নয়, তুলনা করা বোকামি। এত বুঝে সুঝেও তুলনা করেন নিভাননি। করেন না, করে ফেলেন। অবিরত মনের মধ্যে যে তর্কের ঝড় বইছে, মুখে একাধবার তার প্রকাশ হয়ে পড়বে বইকি। বউ খুব সভ্য ভদ্র মার্জিত, ঝগড়া করে না, কথা কাটাকাটি করে না, শাশুড়ির ভুল ধারণা শুধরে দেবার চেষ্টা করে না, শুধু এই রকম এক-আধটি কথা কয়। যে কথার গুণ হচ্ছে কেটে কেটে নুন লাগানো। বউ বরাবর তো ঘর করেনি নিভাননির কাছে। এতদিন পুনায় কাজ করেছে দেবু, বিয়ে করে পর্যন্ত বউকে সেইখানেই নিয়ে গিয়েছিল। কিছুদিন হলো কলকাতায় বদলি হয়ে এসেছে। আগে ছুটি ছাটায় আসতো ঠিক বোঝা যেত না, এখন প্রতি মুহূর্তেই আঘাত প্রতিঘাত। চলে যাচ্ছিলেন নিভাননি, আবার দাঁড়ালেন। না, তবু মেয়েটাকে একটু ভালো করে দেখে যাওয়া দরকার। তার সাহায্য অলকা চায় না সত্যি, কিন্তু কর্তব্যের ত্রুটিটুকু ধরতে ছাড়বে না। কাছে এসে বাবলির কপালে হাত দিলেন, দিয়ে বোধ করি রোগিণী এবং তার জননী দুজনকেই আশ্বাস দান হিসেবে বলেন, কই বৌমা, জ্বর তো বেশি নয়। অলকা থার্মোমিটারটা ঝাড়তে ঝাড়তে ও ঘর থেকে এ ঘরে আসছিল। উত্তরে ঠান্ডা গলায় বলল, আমি তো বলিনি মা, 106 জ্বর উঠেছে। কি হয়েছে না হয়েছে নিজেই দেখুন না হয়। থার্মোমিটার দিতে জানেন? নিভাননি অবাক হয়ে গেলেন। অকারণে আর এত সহজে এতখানি অপমান কি করে অলকা? আহত স্বরে বললেন, জ্বর দেখতেও জানি না? হঠাৎ জঙ্গল থেকে তোমাদের শহরে এসে পড়েছি, না কি ভাবো বলো তো? ভাবি না কিছুই, নিজে দেখলে হয়তো বিশ্বাস হবে, তাই বলছি। অলকার কথা শুনে মনে হয় মেয়ের জ্বরটা খুব বেশি প্রমাণ হলেই যেন ও সুখী হয়। জ্বর দেখা তাপমান যন্ত্রটিকে আলোর দিকে ধরে চোখ কুঁচকে বলে, 3.4। 3? এতটা উঠেছে? জলঘাঁটা ঠান্ডা হাতে ঠিক বুঝতে পারেননি নিভাননি। কিন্তু অলকার কি আক্কেল, মেয়ের সামনে ফট করে বলে বসল। নিভাননিরা কখনো রোগীর সামনে জ্বর বৃদ্ধির মাত্রাটা ঠিকমতো উচ্চারণ করতেন না, কিছুটা রেখে ঢেকে বলতেন। নিভাননি চোখ টিপে ইশারা করে একটু চড়া গলায় প্রশ্ন করলেন, কত বললে? 100? অলকা কিন্তু এ ইশারা গায়েও মাখল না, স্বচ্ছন্দে উত্তর দিল, তা তো বলিনি, বললাম 103.4। ইচ্ছে করে ভুল শোনার কোনো মানে হয় না। নিভাননির মনে হলো কে যেন তার গালে ঠাস করে চর বসিয়ে দিল। ধীরে ধীরে নেমে এলেন নিচে। মনটা আহত অপমানে জ্বালা করছে, তবু কর্তব্য চারা দিয়ে উঠল মনে। নিজে খেতে বসার আগে একবার ওদের আমিষ রান্নাঘরে উঁকি মারতে গেলেন। নিজে খেতে বসবেন, কে জানে অলকা ভালো করে খাবে কি না। মেয়েটা মুখের ভাত ফেলে শুতে গেল। বড়া ভাজা খাবো।
বলে একটু আগে ঠাকুরকে হুকুম করেছিল। সেই বড়া ভাজা হলো, আর খেতে পেল না বাছা। অলকা কি আর খেতে চাইবে? হাজার হোক মায়ের প্রাণ তো। নিভাননীরই যে এক্ষুনি ভাতের পাথর টেনে নিয়ে বসতে হবে মনে করে মনটা খারাপ হয়ে যাচ্ছে। যতই অলকা অগ্রাহ্য করুক শাশুড়িকে, তবু খাওয়া দাওয়ার সময়টা না দেখে কি নিভাননী থাকতে পারেন? দরজায় দাঁড়িয়ে বললেন, ঠাকুর, তোমার মায়ের ভাত বেড়ে রাখো, মেয়ের অসুখ করেছে, নামতে দেরি হবে। ঠাকুর কড়ায় খুন্তি নাড়তে নাড়তে বলে, ঠিক আছে ঠাকুমা, আপনি ব্যস্ত হবেন না। হঠাৎ নিভাননী অকারণে রেগে ওঠেন। তিক্ত স্বরে বলেন, না, তা ব্যস্ত হব কেন? আমিও তোমাদের মতন মাইনে করা কাজ বোঝানো লোক কি না? তাই নিশ্চিন্ত হয়ে বসে থাকব। তার মন প্রাণ ভালো নয়, দেখে শুনে খাওয়াতে হবে না? কই দেখি কি মাছ রেখেছ বৌমার জন্যে? ও কি, খুললে ওই একখানা? কেন? ঠাকুর কড়াইয়ে জল ঢেলে দিয়ে গম্ভীরভাবে বলে, যেমন হুকুম হবে তাই করব তো। এই তো মা বলে গেলেন ডিমের ঝাল করে রাখছি। নিভাননী থতমত খেয়ে বলেন, বলে গেছে বৌমা? কখন আবার নিচে এলো সে? জানি না বাবা। নিজের ভাতের থালার সামনে বসে হঠাৎ দুই চোখ উপচে জল আসে নিভাননীর, আর অবাক লাগে বৌমার মনের ধরন দেখে। মুখের ভাত ফেলে জ্বর এলো মেয়েটার, আর মা এসে রুচিমাফিক খাওয়ার বায়না করে গেছে। কি জানি কি অদ্ভুত মন এদের। কিন্তু নিভাননীর কি স্বস্তি আছে? খানিক পরে আবার উঠে আসেন। নাতনির কাছে একটু বসলে যদি বউ খেতে যেতে সময় পায়। ও মা! উঠে গিয়ে অবাক। ঠাকুর দোতলায় টেবিলে ভাত ঢাকা দিয়ে গিয়েছিল, বউ ভাত খেতে বসেছে, আর কাছে দেবু বসে চা খাচ্ছে। দেবু, কখন এলি? অবাক হয়ে জিজ্ঞেস করেন নিভাননী। দেবু তাড়াতাড়ি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বলে, হ্যাঁ, একটু আগেই এলাম। বাবলিটার জ্বর শুনলাম। নিভাননী সন্দিগ্ধ স্বরে বলেন, জ্বর তুই শুনলি কি করে? ওই যে ফোন করেছিল। ফোন করেছিল? বৌমা ফোন করেছিল তোকে? অলকা আপন মনে খেতেই থাকে। দেবু বলে, হ্যাঁ, 104-এর ওপর জ্বরটা উঠেছিল। আমি একেবারে ডাক্তার সেনকে কল দিয়ে তবে এলাম। এসে দেখছি জ্বরটা একটু নেমেছে। নিভাননী ছেলের সামনে যেন একটু বুকে বল পান। অনুযোগের স্বরে বলেন, হ্যাঁ গা বৌমা, এমন হয়েছে যে ওকে আপিস থেকে আনিয়েছ, আর আমি একটা মানুষ বাড়িতে রয়েছি এতটুকু জানাওনি। এবার অলকা কথা বলে, আপনাকে জানালে লাভটা কি হতো? উপায় কিছু বার করতে পারতেন। তোমাদের ধরনে পারি না। নিভাননী রেগে ওঠেন, আমাদের ধরনে পারি। কুঁজোর ঠান্ডা জল মাথায় ঢেলে দেব, হুস হুস করে মাথায় বাতাস দেব, হু হু করে জ্বর নেমে যাবে। তাহলে তো ডাক্তার সেনকে কল দেওয়া ভারী ভুল হয়ে গেছে, বলে মৃদু হেসে উঠে যায় অলকা। মেয়ের গায়ে হাত বুলোতে বুলোতে দেবনাথ বলে, মার সঙ্গে ওভাবে কথা বলে লাভ কি? ওরা সেকেলে মানুষ, বোঝেন টোঝেন কম, চুপচাপ শুনে গেলেই তো হয়। অলকা গম্ভীরভাবে বলে, বিরক্তিকর কথা শুনে বিরক্ত হব না? এত মহাপুরুষ যদি না হতে পারি করা যাবে কি বলো? ওপরে এত মায়া দেখান, অথচ নাতি নাতনির খাওয়া পড়া যা কিছু দেখেন তাতেই তো বাড়াবাড়ি দেখে চমকে ওঠেন। রোগে একটু উচিত মতো পথ্য দেবার হুকুম নেই। জ্বর এসেছে, ডাব ছানার জল কেন, মুড়ি দিতে পারো না? শুনলে যদি ভালো না লাগে আমার কি করব? গুম হয়ে যায় দেবনাথ। মায়ের ওপর রাগ করে কি বউয়ের ওপর বিরক্ত হয় কে জানে। সন্ধ্যার পর ডাক্তার সেন এলেন। সর্দি জ্বর তা হোক, গোটা কতক পেনিসিলিন ইঞ্জেকশন দিয়ে দেওয়াই ভালো, অধিকন্তু ন দোষায়। নিভাননী তখন সন্ধ্যান্নিক সেরে ঠাকুরের চরণ তুলসী নিয়ে বাবলির মাথায় বুলি দিতে এসেছিলেন। দেবনাথ ব্যস্ত হয়ে বলে উঠেছিল, মা ডাক্তার আসছেন,
এ একটা ইশারা, অর্থাৎ মা তুমি এখান থেকে প্রস্থান করো। নিভাননীয় ব্যস্ত হাতে কটা চুলওয়ালা মাথার উপর খানিকটা ঘোমটা টেনে সরে যান। দালানের জানালার ধারে অন্ধকারে দাঁড়িয়ে দেখেন আলোকোজ্জ্বল ঘরের মধ্যে অলকা বিছানায় বসে। মাথায় কাপড় সে না থাকাই ডাক্তারের সঙ্গে আর স্বামীর সঙ্গে কথা কইছে স্বচ্ছন্দভাবে, কৌতুকের কথা হেসে উঠছে। বড় ডাক্তার চলে গেল, পিছন পিছন দেবু নামল। একজোড়া ভারী জুতোর মশমশ শব্দের পিছনে একজোড়া হালকা চটির শব্দ, যেন বড়দা তার বড়া ভয়কর বাণীর কাছে অসহায় জীবের সকাতর প্রার্থনার মৃদুবাণী। এরকম শব্দ শুনলেই বুকটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে ওঠে। নিভাননী হরিনামের মালাগাছাটা হাতে নিয়ে মনঃসংযোগের চেষ্টা করেন, কিন্তু করতে পারেন না। কিছুক্ষণ পরেই আবার আর একজন ডাক্তার। এর মানে কি? তবে তো সোজা ব্যাপার নয়। মালা কপালে ছুঁয়ে উঠে পড়েন, আবার দালানে দাঁড়িয়ে দেখেন এ ডাক্তার ইঞ্জেকশন দিল বাবলিকে। না, নিশ্চয়ই নিভাননীর ভাঙা কপাল আবার ভাঙবার জোগাড় হচ্ছে। ডাক্তার চলে যেতেই নিভাননী ছেলের হাত ধরে প্রায় কেঁদে ফেলে বললেন, তোরা কি আমার কাছে কিছু লুকোচ্ছিস দেবু? আমার বাবলির অসুখ কি বেশি? অসুখ বেশি হতে যাবে কেন? হাত ছাড়িয়ে নিল দেবু। তবে যে ফুঁড়ে ওষুধ দিল, উপরি উপরি ডাক্তার এলো, তোরা আমায় চাপছিস, নিশ্চয় অসুখ বেশি। যাতে বেশি হয়ে না ওঠে তারই ব্যবস্থা করা হচ্ছে। ব্যস্ত হচ্ছ কেন মিছিমিছি? বলে পিছন ফেলে দেবু। নিভাননী আশা করেছিলেন মেয়ের অসুখে বিমর্ষ দেবু মায়ের কাছে সহানুভূতির আশায় হয়তো একটু কাছাকাছি অন্তরঙ্গতা এসে পড়বে, হয়তো কাতর হয়ে প্রশ্ন করবে, মা কি হবে? ভয় কি বাবা, ভগবান আছেন, বলে ছেলেকে সস্নেহ সান্ত্বনা দেবেন নিভাননী। ভাবতে গিয়ে হঠাৎ যেন খটকা লেগে যায়। ভগবান কি সত্যিই আছেন? তা যদি থাকেন, তাহলে নিভাননীর তিনটি মেয়ে ছেলে থাকলো না কেন? কিন্তু আশ্চর্য, মনের মধ্যে এত সংশয়, এত অভিযোগ, তবু দুঃখের সময়, বিপদের সময় বুকের মধ্যে কোথা থেকে যেন ভরসা যোগায় ভগবান আছেন। দেবনাথ নিজের কাজে চলে যাচ্ছিল। নিভাননী আবার পিছু ডাকেন, অসুখটা কি বলল ডাক্তার? বলবার কি আছে, সাধারণ সর্দি জ্বর, কালই ছেড়ে যেতে পারে। এর চাইতে আশ্বাসের বা আনন্দের কথা আর কি আছে? সাধারণ জ্বর, কালই ছেড়ে যেতে পারে। শুনে হরিলুট মানত করার মতো কথা। এ কথায় হঠাৎ এত রাগ হয়ে যায় কেন নিভাননীর? শুধু একটু সর্দি জ্বর? ছোট ছেলেপুলের যা সর্বদাই হয়ে থাকে, তার জন্য এত সমারোহ, এত আড়ম্বর? থাকতে পারলেন না নিভাননী, বলে ফেললেন। বলা সঙ্গত হচ্ছে না বুঝেও আপনি মোড়লের মতো বলে ফেললেন, তবে তোদের কি সপ্তাহতেই বাড়াবাড়ি দেব? বউয়ের পরামর্শ শুনে শুনে তুইও উচ্ছন্ন গেলি একেবারে। শুনল সারা কি নিল পাড়া। মেয়েকে একবেলা একটু জ্বরে ছুঁয়েছে কি 7 রাজ্যের ডাক্তার এনে জড়ো করছিস? টাকা চারটি না হয় হয়েইছে, তাই বলে যেখানে সেখানে ছড়িয়ে ফেলে দিবি? উচিত অনুচিত দেখতে হবে না? ঠিক এরকম না হলেও এ ধরনের কথা তো বলেই থাকেন নিভাননী। কই দেবনাথ তো কখনো প্রতিবাদ করে না। আজই হঠাৎ এত বড় কথাটা বলে বসল কেন? আজকের সারাদিনের উদ্বেগ, অশান্তি ইত্যাদির ফল, না অলকার দীর্ঘদিনের সাধনার ফল? রুক্ষস্বরে বলে ওঠে দেবনাথ, তাহলে তোমার মতে উচিতটা কি মা? তোমাদের মতন পয়সা খরচের ভয়ে ছেলে মেয়েকে বিনা চিকিৎসায় ফেলে রেখে মরতে দেওয়াই উচিত কর্তব্য? চমকে ওঠেন নিভাননী। বিস্ময়ার্ত কণ্ঠে বলে ওঠেন, কি কি বললি তুই? পয়সা খরচের ভয়ে বিনা চিকিৎসায় ছেলে মেরে ফেলেছি? আমি পয়সা খরচের ভয়ে? এই কথা তুই বললি আজ? দেবু বেজার মুখে বলে, তুমি বলতে বাধ্য করলে মা।
তোমার কাছেই শোনা। নিজে মুখেই তুমি বলেছ বুবুর অসুখে অঘোর কোবরে যে 2টো হজমি বড়ি তাও জোটেনি নিয়ম করে। আমি না হয় ছিলাম না, চোখের আড়ালে গিয়ে বসেছিলাম। বাবা তো তখন ছিলেন। অমলি জন্মের শোধ একটা ডালিম খেতে চেয়ে খেতে পায়নি, এ কথা সত্যি নয়? দেবই কি নিষ্ঠুর! অনেক দিন আগে মরে যাওয়া ছোট্ট বোনটির কথা এভাবে তুলতে গিয়ে 2 চোখ তার অশ্রুসিক্ত হয়ে আসে কেন তবে? মমতা আছে, কিন্তু অবুঝকে মমতা করা কি নেহাত সহজ? বিলেত যাবার আগে ছোট্ট বোনটিকে অনেক পুতুল খেলনার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল বেচারা। এসে আর দেখতে পায়নি অমলিকে। সেই দাগা সে ভুলতে চায় মেয়ে যা চায় তাই দিয়ে। সত্যি প্রায় বিনা চিকিৎসায় মারা গেছে অমলা, নিভাননেই বলেছিলেন। বড় মর্ম জ্বালায় কৃতিপুত্রের কাছে বর্ণনা করেছিলেন এই করুণ কাহিনী। সে বর্ণনার মধ্যে দুঃখের চাইতে বেশি ছিল জ্বালা, আক্ষেপের চাইতে বেশি ছিল স্বামীর ওপর অভিযোগ। কেঁদে কেঁদে বলেছিলেন, দেবু যদি দেশের বাইরে গিয়ে না থাকতো তাহলে হয়তো অমলিবাবু পালাতে পারত না। হায়, নিজের নিক্ষিপ্ত স্বর যে এমন করে নিজের গায়ে এসে লাগবে সে কথা কি ভেবেছিলেন নিভাননী? রাগে দুঃখে সমস্ত শরীর কেঁপে ওঠে তাঁর। অকথ্য বিস্ময়ে আবার বলে ওঠেন, তুই কথা বলছিস দেবু? বলতে তোর মুখে আটকালো না? সংসারের অমন হাড়ির হাল হয়েছিল কার জন্যে? তিনি তো রাজা উজির ছিলেন না যে সহজে স্বচ্ছন্দে ছেলেকে বিলেতে পাঠাবেন। সংসারকে নিংড়ে ছিবড়ে করে সব 60টুকু পাঠাতে হয়নি তোকে? দেবনাথ উদ্ধত নয়, নিষ্ঠুরও নয়, তবু এতখানি অপমান সেও গায়ে মেখে থাকে না। বলে, কাঙালের ঘোড়া রোগ হলে ওই রকমই হয় মা। এমন যাদের অবস্থা ছেলেকে বিলেতে পাঠাবার স্বাদই বা তাদের হয় কেন? আশ্চর্য, সে ঋণ আর আমার শোধও হচ্ছে না আজ পর্যন্ত। নিভাননী মিনিট 2 অসারের মতো তাকিয়ে বসে থেকে আস্তে আস্তে উঠে জপের মালাটা পেরে নেন। চুপ করে বসে থাকাটা অস্বস্তিকর, লোকের চোখে পড়ে যেতে হয়। তার চাইতে এ একরকম সুবিধে, বসে থাকার একটা মানে দেখানো যায়। দ্রুততালে ঘুরতে থাকে মালাটা, সংখ্যা ঠিকঠাক থাকে না। কাঙালের ঘোড়া রোগ, তাই বটে। আর সে রোগ হয়েছিল শুধু একা নিভাননীরই। বিলেত যাবার কথায় দেবু অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল। স্বামী শুধু লাঠালাঠি করতে বাকি রেখেছিলেন, তবু নিভাননী সংকল্পচ্যুত হননি। ছেলে কৃতি হয়ে ফিরুক, আবার সব হবে। স্বামীকে চুপ করিয়ে দেবার অস্ত্র ছিল। তিনি যে তার 3 ভাগ্নে ভাগ্নিকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, স্কুলের মাইনে দিচ্ছেন, তাতে খরচ হচ্ছে না। নিভাননীর ছেলেমেয়ের ভাগ থেকে কাটাই তো যাচ্ছে সে খরচটা। তবে নিভাননী কেন শোধ নেবেন না? শোধ নেওয়া নিয়েই তো জগৎ। মায়ে একটা অবুঝ কথা বলে ফেললে ছেলে তার শোধ না নিয়ে ছাড়ে? চোখ বুজে মালা ঘুরিয়ে যান নিভাননী। তিনি স্বামীর ওপর শোধ নিয়েছিলেন, আজ ছেলে তাঁর ওপর শোধ নিল। কিন্তু এত বড় অপমানের শেলটা যে মার বুকের ওপর বসিয়ে দিলি তুই, একবার ভাবলি না ভগবান আছেন? ভাবলি না তার আসল নাম দর্পহারি? ভালো চিকিৎসা করালেই যদি নিয়তির হাত এড়ানো যেত তাহলে আর রাজারাজরার ঘরে জম মাথা গলাতে পারত না। 5টা ডাক্তার এনে ফেললেই কি সাধারণ জ্বর অসাধারণ হয়ে উঠতে আটকায়? তখন কাকে দোষ দিবি? তখন সন্তান শোক যে কী জিনিস তা যদি... সহসা শিউরে উঠে 60 উচ্চারণ করে হাতের মালাটা শক্ত করে বাগিয়ে ধরেন নিভাননী। যেন পাহাড়ি রাস্তায় আনমনা হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ গভীর খাদের দিকে নজর পড়ে গেছে। ভাগ্যিস পড়ে যাননি। উহ, ভগবান আছেন। এতক্ষণ শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ভগবান আছেন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।